আপনি যখন কোনো কাজের পিছনে বা কারো পিছনে বা কিছু মানুষের পিছনে বা স্পেসিফিক কোনো বিষয়ের উপরে অনেক বেশি ইফোর্ট দেন, তখন অবশ্যই চেষ্টা করবেন বা চাইবেন যে ইফোর্টটার বিপরীতে একটুখানি ভালো রেসপন্স পাওয়ার বা ভালো কিছু ফিডব্যাক পাওয়ার। যেহেতু এত কিছু চেষ্টা করছেন, একটু ভালো কিছু চেষ্টা করছেন, আসলে কপাল খারাপ হলে সেটাও কপালে জোটে না, যতই আপনি চেষ্টা করে যান, যতই আপনি ইফোর্ট দিয়ে যান। তো যাই হোক, মনের দুঃখ একটু শেয়ার করলাম আর কি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি গতকালকে আমার শ্বশুর শাশুড়ির 40তম বিবাহবার্ষিকী ছিল। তো আমি ঘর গুছাচ্ছিলাম, ওনাদের বেডরুমটা একটু গুছিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে অনেক বেশি ভালোবাসা, তাদের কিছু পুরোনো ফটোসগুলো শেয়ার করলাম। সত্যি তাদের ভালোবাসা দেখতে অনেক বেশি ভালো লাগে। কিছু কিছু ছোট ছোট উদাহরণ দেওয়ার চেষ্টা করবো তাদের ভালোবাসার। তো যাই হোক, যেহেতু অ্যানিভার্সারি ছিল, একটু রান্না বান্না করবো, স্পেশাল কিছু রান্না বান্না করবো। শাশুড়ি মায়ের বান্ধবীর হাজব্যান্ড অ্যান্ড কিছু প্রতিবেশীদেরকে আসতে বলেছি, যেহেতু অ্যানিভার্সারি ছোট্ট করে একটা কেক কাটবো। এই কাজটা আমরা প্রতি বছরই করি। ইভেন হচ্ছে আমি আমার বিয়ের আগে থেকে এই বাসায় মানে কয়েকবার এসে অ্যানিভার্সারি সেলিব্রেট করে গিয়েছিলাম। আসলে ওই যে বললাম না, তাদের মধ্যে এত সুন্দর ভালোবাসা যে অ্যানিভার্সারি করতে অনেক বেশি ভালো লাগে। এই ব্যাপারটা প্রিন্স অনেক আগ্রহ নিয়ে করে, সাথে আমিও। তো যাই হোক, আমি এখানে একটু রান্না বান্না করছিলাম। বিরিয়ানি রান্না করব, ডিম ভুনা করব, সিম্পল রান্না বান্না করব, তেমন কিছু করব না, যেহেতু ছেলে নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমার কপালটা এত খারাপ, যেদিন আমি রান্না বান্নার আয়োজন করতে যাই সেদিন দেখা যায় সব কিছু শেষ হয়ে যায়। মশলা বা বাজার সদাই সব কিছু নতুন করে করা লাগে, সব কিছু আমার প্রিপেয়ার করা লাগে। এই যে সকালবেলা আমি একটু সেমাই নিয়েছিলাম খাবো বলে, কিন্তু সেটা আমি খাওয়ার সময় পাইনি। সব কিছু ব্লেন্ডার করতে হলো, কাটাকুটি করতে হলো। তার উপর দিয়ে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড, উনিও একটু অসুস্থ, নিয়ে আসতে পারবেন না। তো আমার উপর প্রচুর চাপ ছিল। তো আমি কাজের মাঝখানে কিছু কাজ রেডি করে চলে গেছিলাম একটু ওয়ারিতে শ্বশুর শাশুড়ির জন্য গিফট কেনার জন্য। মানে সব কিছু একাই করতে হচ্ছিল, যেহেতু প্রিন্স অফিসে বিজি। আসলে সর্বোচ্চ চেষ্টা করি এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করার জন্য, সবার মন খুশি রাখার জন্য। আমার অনেক বেশি কষ্ট হয়েছিল ওই দিন, মানে আমার বলার মতো না। সারাদিন পরে আমার রাতে এত বেশি ব্যাক পেন হচ্ছিল, মানে পরে বুঝতে পারি যে এরকম রেস্ট ছাড়া কাজ করা আমার একদমই ঠিক হয়নি। তো যাই হোক, এর মধ্যে আমি ওয়ারি চলে যাই। এই যে বিকেলটা দেখছিলাম, বিকেলগুলো দেখলে আসলে প্রেমের দিনগুলোর কথা মনে পড়ে যায়। বিকেল মানে আগে ছিল প্রেমময় দিন, আর এখন হচ্ছে এইসব বাদ দিয়ে রান্নার চিন্তা করতে হবে, কখন বাসায় যাবো, রান্না বান্না আছে, আমার বাচ্চা আছে। তো যাই হোক, শাশুড়ির জন্য শাড়ি খুঁজছিলাম, একটা শাড়ি। আমার শাশুড়ি গর্জিয়াস ভারী শাড়ি একদমই পছন্দ করে না, অলওয়েজ কমফোর্টটাকে আগে প্রায়োরিটি দেয়। মানে কমফোর্টেবল শাড়ি হলে উনি পরবে, তা না হলে দেখা যায় একবার পরে আর পরে পরা হয় না। তো আমি সেরকম শাড়ি খুঁজছিলাম, একটু দেখছিলাম। অনেকদিন পর নবরূপাতে আসলাম। এই যে জামদানি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সাদা জামদানিটা আমার অনেক বেশি চোখে লাগে। জামদানি সেকশন মানেই হচ্ছে একগুচ্ছ ভালোবাসা। তো সাদা জামদানিটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি ছবি তুলেও নিয়ে এসেছিলাম। তো শাড়িটারই খুঁজে শেষ পর্যন্ত এই শাড়িটা সিলেক্ট করে, এই শাড়িটা এই কালার আমার শাশুড়ির নেই, তো ভাবলাম যে এই কালারটাই নিয়ে নিই, অনেকটা সফট শাড়িটা। দেন একটু বেবিদের সেকশনের দিকে গেলাম, ভাবলাম ছেলেটার জন্য কিছু নেই। ওর প্রথমবার মানে অ্যানিভার্সারি দেখবে ওর দাদু ঠাম্মার, একটা নিমা পছন্দ হয় নিব। কিন্তু ভাই, নবরূপার নিমা দেখলাম যে এই সিম্পল একটা নিমা 440 টাকা প্রাইস। মানে আমি কিছু বুঝলাম না, মেবি হাতের কাজটার জন্য। তো সুন্দর করে আমি রেখে দিই, দরকার নাই। এরপর আর নেওয়া হয় না, সেখান থেকে চলে যাই ক্যাপশনে। শ্বশুরের জন্য একটা শার্ট নিব, শ্বশুরের একটা শার্টের মাপ নিয়ে আসছিলাম। তো শার্ট দেখছিলাম, ক্যাপশনের শার্টগুলো সুন্দরই ছিল। তো আমি একটু কনফিউজ ছিলাম দুইটা শার্টের মধ্যে, সেখান থেকে আমার একটা পছন্দ হয়ে যায়। ভাইয়া একটু মেজারমেন্ট করে দেখাচ্ছিল যে শার্টটা ঠিক আছে কিনা, সাইজটা ঠিক আছে কিনা। এরপর পছন্দ করে নিয়ে নিই একটা পিঙ্ক কালারের মধ্যে শার্ট। তো এই তো আমার শপিং ডান ওনাদের জন্য। অনেক দৌড়ে আসি, একদম আবার দৌড়ে আমার বাসায় রওনা দিতে হবে, বাসায় প্রচুর কাজ। তো বাসায় গিয়ে এই কাজে নেমে পড়লাম। খাটের নিচের থেকে একদম বড় একটা পাতিল বের করলাম। এখন যেহেতু রান্নাবান্না একটু বেশি মানুষের ছিল, আমার ননস্টিকের প্যানগুলোতে হবে না, তো শাশুড়ির বড় একটা পাতিলা বের করে নিলাম। আর এখানে কাটাকুটি করে সব কিছু রেডি করে নিয়েছিলাম। আসলে সারাদিন এগুলো করতে করতে চলে গিয়েছে, আয়োজনটা রাতের ছিল। আর এখানে আমি একটু চালটা চেক করছিলাম, কারণ গত কয়েকদিন আগে আমি পোলাও রান্না করি, তখন আমার পোলাওটা একদম খুদের মতো হয়ে গিয়েছিল, ভাঙা ভাঙা, মেবি চালটার কারণে কিনা জানি না। তো একদিকে আমি কড়াই বসিয়ে মানে দৌড়াদৌড়ি করছিলাম, ছেলেটা কান্না করছিল। তো এইগুলাই হয় আসলে। এখন এসে দেখেছি একদম মানে পুরো অবস্থা খারাপ, মানে মেজাজ খারাপ হয়ে গেছিলো একদম। মাঝে মধ্যে এরকম হয়, এখন আমার টুকটাক উল্টাপাল্টা কাজ হয়ে যায়, ছেলের জন্য একটা টেনশনও কাজ করে, ও কান্নাকাটি করে। তো আমি এই তো টক দইটা কাটছিলাম। মানে আমি যে মাঝে মধ্যে মানে কাজের মধ্যে কাজ করতে করতে ঢিলামি দিয়ে ফেলি, মানে মাথা কাজ করে না যে কোনটা রেখে
কোনটা করব, ছেলে কান্না করে। বিশেষ করে আমার ছেলেটা কান্না করলে মানে আমি খুব আপসেট হয়ে যাই কাজের মধ্যে। দেখা যায় ওর একটু কষ্ট হয়ে যায় ওই দিন, কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য বা খাওয়ার জন্য। তো আস্তে আস্তে এই যে চাকু দিয়ে একটু আস্তে আস্তে কাটছিলাম, তাড়াতাড়ি করা যেত এই কাজটা। তো এই তো টক দই নিয়ে টক দইটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি যেহেতু রান্না করব, আমি বিরিয়ানির মশলাও ইউজ করব, প্লাস ঘরের কিছু এক্সট্রা মশলাও এটাতে ইউজ করব। তো এখানে ভালো মতো দইটা ফেটিয়ে নিই। দইটাতে আমি রাঁধুনির গুঁড়া মশলা প্যাকেটগুলো ভালো মতো মিক্স করে নিব। আমি অলওয়েজ গুঁড়া মশলাটা এইভাবে ইউজ করি, দইয়ের সাথে ভালো মতো মিক্স করে পেস্টটা আগে তৈরি করে নিই, এরপরে সেটা তেলের মধ্যে ভালো মতো ভেজে নিই। এখানে আমি এক্সট্রা আরও অনেক মশলা ইউজ করব। আমি আলাদা করে আদা, রসুন, কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ ভাজা করছিলাম। ছোটো কড়াইতে হচ্ছে ডিমের জন্য ডিম রান্না করব, আর বড় কড়াইতে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে চালটা আমার শাশুড়ি ধুয়ে ভিজিয়ে দিয়েছিল, চালটা একটু ভিজিয়ে রাখবো আর কি। চালটা একটু ভিজিয়ে রান্না করলে চালটা ভালো মতো ঝরঝরা হয়, এরপরে পানিটা ঝরাতে দিয়ে দিব। তো আমি প্যান বসিয়ে দিই, প্যানে সাদা তেল দিয়ে দিই। তেলটা একটু গরম হওয়ার পর এখানে এক এক করে সবগুলো গরম মশলা দিয়ে দিই। আমি এখানে এখন বেশি করে পেঁয়াজ ভাজি করব, আর পাশে হচ্ছে আমি ডিম ভুনা করছিলাম। আচ্ছা, পেঁয়াজ তাড়াতাড়ি লাল হওয়ার জন্য কোনো প্রসেস কি কারো জানা আছে? জানা থাকলে প্লিজ কমেন্ট ডাউন। কারণ আমার পেঁয়াজ ভাজতে এত সময় লাগতেছিল, মানে খুব বিরক্ত লাগতেছিল যে কেন তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয় না। আমি এটা জানি যে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজ নাকি তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো আমি সেই কাজটাই করি অলওয়েজ, যখন বেশি পেঁয়াজ ভাজি বা বেশি বেশি মাংস কষাতে হয় তখন একটু করে লবণ দিয়ে দিই, কিন্তু দেখা যায় লাল হতে বা ভাজা হতে অনেক বেশি টাইম লাগে। যাই হোক, একদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছিল আর একদিকে আমার ডিমের মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ডিমের রেসিপি স্পেশাল বা স্পেসিফিক শেয়ার করার মতো কিছুই নেই, যদি স্পেশালভাবে কোনো কিছু রান্না করতাম অবশ্যই শেয়ার করতাম। তো আমার চিকেনের পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন, কাঁচামরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি যদিও বিরিয়ানি মশলা ইউজ করব, তারপরও যেহেতু পর্যায়ে অনেক বেশি ছিল আর কি, তো এর জন্য এক্সট্রা মশলা, ঘরের মশলাটা আমি ইউজ করব। তো এখানে পেস্টটা দিয়ে দিলাম। দেন এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি আদা বাটা দিয়েছিলাম। আসলে এটা হচ্ছে পরিমাণের উপর ডিপেন্ড করে, কেউ কেউ বিরিয়ানিতে অনেক বেশি মশলা পছন্দ করে বা কেউ কেউ করে না। তো আমি আজকে একটু মশলাদার বিরিয়ানি রান্না করতে চাচ্ছিলাম, এর জন্য একটু বেশি বেশি মশলা দিয়েছিলাম। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার মশলা ছিটে একদম টি শার্টের অবস্থা, খুবই বাজে অবস্থা হয়ে যায়। প্রিন্স অলওয়েজ বলে অ্যাপ্রন করে রান্না করার জন্য, কিন্তু আসলে এগুলো হয় না যতই বলে। একবার দেখা যায় বাচ্চাকে সামলাতে যেতে হয়, প্রিয়মকে কোলে নিতে হয়, একবার রান্নাঘরে আসি, তো এগুলো হয় না। তো যাই হোক, পেঁয়াজ রসুন এগুলো ভাজার পরে এরপর আমি এখানে যে রাঁধুনির মশলাটা ছিল আর টক দইটা মিক্স করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। এখন এটা অনেক ভালো মতো কষাতে হবে। আর এখানে আবার 3 টেবিল চামচের মতো জিরা বাটা এক্সট্রা দিয়েছিলাম। এখন কাজ হচ্ছে জাস্ট মশলাটা ভালো মতো কষানো, তেল উঠে না আসা পর্যন্ত অনেক বেশি বেশি কষাতে হবে। এদিকে আমার ডিম ভুনা প্রায় রান্না হয়ে গিয়েছিল। এক হাতে যেহেতু ভিডিও করি, অনেক সময় ভিডিও ভালো হয়, অনেক সময় ভিডিও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না। তো এখানে আমার শাশুড়ি চাল ভিজিয়ে দিয়েছিল। এখানে একটা আকাম হয়েছিল, মানে উনি চালের মাপটা ভুলে গিয়েছে, কতটুকু চাল আমাকে উনি ভিজিয়ে দিয়েছে। তো বলছিল আমি কড়াইয়ের মাপে তোমাকে জল দিয়ে দিব। তো এই তো রান্না করতে করতে এই যে হচ্ছে আমার কামলা মার্কা লোক, মানে বিধ্বস্ত অবস্থা গরমের মধ্যে। আমার আজকে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। চেষ্টা করছিলাম যে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করব, কিন্তু সব ক্লিপ অ্যাড করতে গিয়ে শেষ পর্যন্ত বড়ই হয়ে যায়। তো আমার এখানে মশলা কষানো শেষে আমি এখানে সবগুলো চিকেন অ্যাড করে দিচ্ছিলাম। শেষে দেখলাম যে আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, যেহেতু অনেকগুলো চিকেন ছিল, মোটামুটি 3 কেজির মতো। তারপরে অনেক কষ্ট করে এগুলো দিয়ে এরপরে নাড়াচাড়া করে কষাচ্ছিলাম, আস্তে আস্তে একটু কমে আসে আর কি। এরপরে আমি এখানে একটু টমেটো কেচাপ অ্যাড করে দিই, যেহেতু বিরিয়ানি রান্না করব। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে, বারবার বলছি, কেউ কেউ অনেক কিছু দেয়, কেউ কেউ কিছুই দেয় না। তো আমাদের বাসায় কিছু গেস্ট আসে, আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড, ওনার মেয়েটাকে নিয়ে আসে। মেয়েটা আমার ছেলেটাকে অনেক দেখতে চাচ্ছিল, তো এসে অনেক খেলা করছিল, ওকে পেয়ে অনেক বেশি খুশি। আসলে বাচ্চারা যেরকম হয়, বাচ্চা পেলে খুব খুশি হয়ে যায়, আমার ছেলেও অনেক খুশি হয়ে যায়। তো ওনারা এখানে বসে গল্প করছিল, ওনাদেরকে বেশি টাইম দিতে পারিনি। আপুটার সাথে আমার অনেক হেল্প হয়, উনি আমাকে ওই দিন অনেকটা হেল্প করে। আপু দেখছিল যে রান্নাঘরে আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না বান্না করছি। তো শেষে উনি আমাকে গিয়ে বলে যে দাও আমি ফোনটা ধরি, আমাকে বলতা। তো উনি আমাকে অনেকটা হেল্প করে, ভিডিও করে দেয়, ফোন ধরে রাখছিল, অনেক কিছু করে দেয়। তো যেহেতু 3 কেজির মতো মুরগি ছিল আর এখানে প্রায় 2.25 কেজির মতো চাল ছিল, অনেক বড় পাতিলা নিতে হয় যেহেতু অনেকখানি বিরিয়ানি। তো আমি পোলাও এখানে ভাজছিলাম ঘি দিয়ে, গরম মশলা দিয়ে। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটাটা তেলে দিই না, এতে করে পুরে কালারটা অন্যরকম হয়ে যায়, পোলাওর চালে অলওয়েজ দিই। তো এখানে চালটা ভাজা হয়ে গেলে এরপর আমি এই চালটার মধ্যে চিকেনটা একসাথে মিক্স করে এখন ঢেলে নিব।
বড় পাতিলে রান্না করলে দেখা যায় যে নাড়াচাড়া করতে অনেক বেশি অসুবিধা হয়, মানে অনেকটা মেখে যায় বা আমি ভালো মতো নাড়াচাড়া বা মুভ করতে পারি না। এরপর আসলে আস্তে আস্তে এখন এগুলা হয়ে যাচ্ছে, শেখা হয়ে যাচ্ছে, কারণ এরকম রান্নাবান্না এখন প্রায়ই করা হয়ে থাকি, যেহেতু আমার শাশুড়ি মাংস টাংস রান্না করে না বা ধরে না। তো আমি এখানে আলু ভেজেছিলাম, আলুটা দিয়ে দিলাম। তো আমি এক পর্যায়ে বিরিয়ানিতে পানি দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিছু গুঁড়ো দুধ পানিতে, গরম পানিতে ভালো মতো মিক্স করে নিই। দুধও এখানে অ্যাড করে দিব পানির পরিমাণ অনুযায়ী। লিকুইড দুধের চাইতে যদি ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করা যায় এক্ষেত্রে আরও ভালো হয়। তো যাই হোক, বিরিয়ানি রান্নার একদম শেষে চলে আসছি। একদম লাস্টে আমি একটু বিরিয়ানি এসেন্স ইউজ করি, এটাতে খুব ভালো ফ্রেগ্রেন্স আসে, আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না, মানে এগুলা কাজ টাজ করে একদম গুছিয়ে রাখতে হয়। এরপর চলে যাই কেক কাটতে। একটা কথা বলি, আমি না অলওয়েজ চিন্তা করি যে আমার স্পেশাল দিনে, আমার বার্থডে বা আমার অ্যানিভার্সারিতে আমার ইচ্ছে করে যে আমি সুন্দর কোথাও গিয়ে সুন্দর করে সেলিব্রেট করব, ঘরে না থেকে। বাট আসলে আমার কেন জানি ওই দিন ইচ্ছা করে না যে রান্নাঘরের থেকে রান্না করব, কিন্তু ওনাদের জন্য এই কাজটা করতে পেরে ভালো লেগেছে। অলওয়েজ জিনিসটা করতে পেরে ভালো লাগে, নিজের বেলায় কেন জানি করতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে একটু বাইরে যাই, দিনটা আমার স্পেশাল দিন, আমি একটু সুন্দর করে উদযাপন করি। যাই হোক, নিজের কথা অনেক বললাম, এখন ওনাদের কথায় আসি। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে অনেক ভালোবাসা, আগেও বলেছিলাম। আসলে আমার শ্বশুর আমার শাশুড়িকে অনেক বেশি ভালোবাসে, একদম অমায়িক। মানে দেখা যায় উনি বাহির থেকে এসে আগে আমার শাশুড়ির খবর নিবে, কি খেয়েছে, পাশে দাঁড়িয়ে থেকে দেখবে, দাঁড়িয়ে থেকে একদম ওষুধ নিয়ে নিয়ে পেছনে ঘুরবে, ওষুধটা খাইয়ে দিবে। মানে মাঝে মধ্যে আমি এগুলা দেখে প্রিন্সকে জিজ্ঞেস করি, তুমি কি ওনারই ছেলে? আসলে আমরা প্রেম করে বিয়ে করেছি এরকম মনে হয় না, ওনাদেরকে দেখলে মনে হয় যে ওনারা আসলে লাভ ম্যারেজ করেছে, এতটা ভালোবাসা। আমার শাশুড়ি অলওয়েজ একটা কথা বলে, আমার স্বামী আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। এই কথাটা গর্ব করে বলতে পারা সত্যি একটা মেয়ের জন্য বা একটা নারীর জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, জানি না কবে বলতে পারবো। যাই হোক, ব্লগটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।